ভারতের সাথে টানাপোড়েন হচ্ছে না ইউনূস মোদি বৈঠক, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। গার্মেন্টস অস্থিরতার পেছনে দিল্লির ইন্ধন, অভিযোগ শ্রম সচিবের। পাহাড়ি জনপদে অশান্তির পেছনে বিদেশি ষড়যন্ত্র, বললেন উপদেষ্টারা। কমে আসছে খাগড়াছড়ি রাঙামাটির উত্তেজনাকর পরিস্থিতি। নির্বাহী বিভাগের অধীনে বিচার বিভাগ স্বাধীন হবে না, উপলব্ধি প্রধান বিচারপতির। হয়রানিমূলক মামলা বন্ধের আহ্বান আইন উপদেষ্টার। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই সফল হবে শহীদদের আত্মত্যাগ, বলেছেন তারেক রহমান। নির্বাচনে দেরি গণতন্ত্রের জন্য হুমকি, মন্তব্য মির্জা ফখরুলের। গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। ভারতের সাথে সম্পর্কে টানাপোড়েন চলছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হচ্ছে না। তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে তার বৈঠক হবে বলে জানিয়েছেন উপদেষ্টা। জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে আগামী সোমবার ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্ক যাবেন বলে জানিয়েছেন তিনি। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদে অংশগ্রহণ উপলক্ষে 3 দিন যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এ সময় জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি নেদারল্যান্ডস, পাকিস্তান ও নেপালের প্রধানমন্ত্রীর সাথে ডক্টর ইউনূসের বৈঠক হবে। এছাড়া জাতিসংঘ মহাসচিব, মানবাধিকার বিষয়ক হাই কমিশনার, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ অনেকেই প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। পররাষ্ট্র উপদেষ্টা জানান, জনকল্যাণমূলক রাষ্ট্র গঠন, রোহিঙ্গা সংকট, টেকসই উন্নয়ন, অভিবাসন, ফিলিস্তিনি সহ বিভিন্ন ইস্যু প্রধান উপদেষ্টার বক্তব্যে প্রাধান্য পাবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক না হলেও বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হবে বলে জানান তিনি। যেহেতু পরিবর্তন হয় না, কাজেই কথা কারো পছন্দ হোক বা না হোক, যথেষ্ট উচ্চ পর্যায় থেকে ভারত থেকেও তো বিভিন্ন সময় অগ্রহণযোগ্য কথাবার্তা হয়েছে, আমরা জানি সেটা। কাজে এটা আমার মনে হয় এতটা গুরুত্ব দিয়ে বিবেচনা না করা উচিত। আর এই কারণে দেখা হচ্ছে না বা উনি দেখা করবেন না, আমার তা মনে হয় না। জয়শঙ্করের সাথে আমার দেখা হওয়ার সম্ভাবনা আছে, মোটামুটি প্রায় নিশ্চিত। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু টানাপোড়েন চলছে, এটা কিন্তু স্বীকার করতে হবে প্রথমেই। কারণ সমস্যার সমাধান করতে হলে তো সমস্যার অস্তিত্ব অস্বীকার করলে চলবে না। আমরা অবশ্যই চেষ্টা করবো সেই টানাপোড়েন যাতে আমরা পেছনে ফেলতে পারি এবং একটি সম্পর্ক, ওয়ার্কিং রিলেশন সৃষ্টি হয়। কিন্তু আমরা যেটা সবসময় বলে আসছি, এবং সেটা হলো যে এটাকে অবশ্যই হতে হবে সার্বভৌম সমতার ভিত্তিতে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে। আমি মনে করি যে এই ভিত্তিতেই আসলে সম্পর্ককে এগিয়ে নেওয়া সম্ভব। পার্বত্য চট্টগ্রাম এলাকার বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। আমরা এটাকে আমাদের অভ্যন্তরীণ একটা সমস্যা হিসেবে দেখছি এবং সেটা সমাধানের চেষ্টা করছি। আপনারা জানেন যে আজকে 4 জন উপদেষ্টা কিন্তু সেই অফিসে যাচ্ছেন এবং চেষ্টা করছেন যে আলাপ আলোচনার মাধ্যমে একটা পরিবেশ সৃষ্টি করা, যাতে শান্তি বজায় থাকে এবং যাতে আর সংঘাত বৃদ্ধি না পায়। আশা করি যে সাফল্য অর্জন করব, কারণ আমাদের মানুষ যারাই এখানে আহত নিহত হচ্ছেন আমাদের মানুষ। এবং একই সাথে এটাও সিদ্ধান্ত আছে যে যারা জড়িত বলে প্রমাণিত হবে কোনো ধরনের অপরাধে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, দেশের সাম্প্রতিক ইতিহাসে এই প্রথম নিরাপত্তারক্ষী সহ 57 জন সফরসঙ্গী নিয়ে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। বাংলাদেশের পোশাক খাতের অস্থিরতার জন্য পার্শ্ববর্তী দেশের ইন্ধন আছে বলে মনে করেন শ্রম ও কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান। তিনি বলেন, পোশাক খাতে অস্থিরতা আপাতত নিয়ন্ত্রণ করা গেছে, তবে শ্রমিক ও দেশের অর্থনীতির স্বার্থে সবাইকে সচেতন থাকতে হবে। শনিবার রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন শ্রম ও কর্মসংস্থান সচিব। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকের আধিপত্য খর্ব করতে প্রতিযোগী দেশগুলোর ষড়যন্ত্র রয়েছে। শ্রমিকদের বেতন বাড়ানো হয়নি এমন তথ্য সঠিক নয় মন্তব্য করে সচিব আরও বলেন, শ্রমিকদের যৌক্তিক দাবি যেমন রয়েছে তেমনি রয়েছে অযৌক্তিক দাবিও। ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ পোশাক খাতের অস্থিরতা নিরসনে 10 দফা সুপারিশ তুলে ধরেন। আমাদের ঘাড়ে নিঃশ্বাস ছাড়ছে ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া এবং আমাদের আশেপাশের দেশগুলো। তারা তো আমাদেরকে কখনোই খুব সহজে কি বলবো যে করতে দিবে না, আমাদের উৎপাদন ব্যবস্থা চালিয়ে দিতে দিবে না।
এবং সেখানে আমি অনেক জায়গায় দু এক জায়গায় বলার চেষ্টা করেছি, এখানে কিন্তু বাইরের ইন্ধন আছে। এই যে বাইরের ইন্ধন, এবং গোয়েন্দা সংস্থার রিপোর্টও তাই বলে, ইকোনমি কলাপস করার জন্য কারো যদি থাকে তাহলে এই গার্মেন্টস শ্রমিকদের নিয়ে তারা এইটা করবে, এবং সেই পায়তারা করেছিল। এটা আপাতত দমন করা গেছে। আমাদের অনেক সচেতন থাকতে হবে সবাইকে নিয়ে, যে আমরা যাতে এখানে আর যাতে আনরেস্ট না তৈরি হয়। পাহাড়ের ঘটনায় বাইরের ষড়যন্ত্র দেখছেন স্বরাষ্ট্র স্থানীয় সরকার উপদেষ্টা। জানান, এই ঘটনায় কাউকেই ছাড় দেয়া হবে না, গঠন করা হবে তদন্ত কমিটি। শনিবার বিশেষ আইন শৃঙ্খলা সভা শেষে তারা তথ্য জানান। এদিকে খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতা ও হত্যার প্রতিবাদে 72 ঘন্টা সড়ক ও নৌপথে অবরোধ চলছে পার্বত্য 3 জেলায়। পথে পথে নিরাপত্তা বাহিনীর জোর টহল। পরিস্থিতি এখন কিছুটা শান্ত। রাঙামাটির প্রতিনিধি নন্দন দেবনাথ ও খাগড়াছড়ির প্রতিনিধি এইচএম প্রফুল্লের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বুধবার খাগড়াছড়ির দিঘিনালায় এক বাঙালি যুবককে পিটিয়ে হত্যার জেরে অশান্ত হয়ে ওঠে পার্বত্য অঞ্চল। সংঘর্ষে খাগড়াছড়িতে 3 জন ও রাঙামাটিতে 1 জন নিহত হন। উদ্ভূত পরিস্থিতিতে শনিবার রাঙামাটিতে যান 3 উপদেষ্টা। দুপুরে রাঙামাটি রিজিয়নের প্রান্তিক হলে বিশেষ আইন শৃঙ্খলা সভা করেন তারা। সভায় জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পার্বত্য অঞ্চলে আইন শৃঙ্খলা বিনষ্টকারী কাউকে ছাড় দেওয়া হবে না। এই যে ঘটনা ঘটছে, এই জন্য আমরা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি গঠন করব, এবং এটা আমাদের সহকর্মীদের সাথে আলাপ করার পর। দ্বিতীয় প্রশ্ন হলো, আইন শৃঙ্খলা কোনো অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না। আমি আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি। যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। আমরা কোনো অবস্থায় তাদের ছাড় দিব না। আমরা কোনো অবস্থায় তাদের ছাড় দিব না। ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে, তাদের যে হাত, এটা আমরা কিন্তু ভেঙে দিব, এই যারা আইন শৃঙ্খলা অবনতি করতে চায়। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এএফ হাসান আরিফ জানান, পার্বত্য চট্টগ্রামে সাম্প্রতিক সহিংসতায় বাইরের ষড়যন্ত্র রয়েছে। এবং ছন্দপতনের ব্যাপারে প্রত্যেকের মুখে একটি শব্দ উচ্চারিত হয়েছে, ষড়যন্ত্র। যে বাইরের থেকে একটা যেন ষড়যন্ত্র করা হচ্ছে যে আমাদের এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য, এবং সেই জন্য একটা প্রত্যেক জায়গায় দাবিও আসছে যে একটা কমিশন বা একটা কমিটির মাধ্যমে তদন্ত কমিটি করে সেখানে সুষ্ঠু ব্যবস্থা করা। পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এ সময় তাদের সাথে ছিলেন। পরে উপদেষ্টারা যান আরেক পার্বত্য জেলা খাগড়াছড়িতে। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মতবিনিময় করেন তারা। এদিকে খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতা ও হত্যার প্রতিবাদে 72 ঘন্টা সড়ক ও নৌপথ অবরোধ চলছে 3 পার্বত্য জেলায়। খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছাড়েনি। শহরের ভেতর কিছু হালকা যানবাহন চলাচল করছে। কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে অবরোধ পালন করছে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ। রাঙামাটিতেও সকল প্রকার যানবাহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ। বন্ধ রয়েছে লঞ্চ চলাচলও। অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। খাগড়াছড়িতে দীঘিনালার সংঘর্ষে ক্ষতিগ্রস্ত এলাকা শনিবার পরিদর্শন করেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বৈষম্যহীন বাংলাদেশ করতে এ সময় সবার সহযোগিতা কামনা করেন তিনি। এর আগে ফেনীতে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, বিচ্ছিন্নভাবে কয়েকটি জায়গায় সমস্যা হয়েছিল, তা ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হচ্ছে। ফেনী ছাগলনাইয়া রাধানগরের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, পাহাড়ে বহুমুখী ষড়যন্ত্র থেমে নেই, চেষ্টা চলছে দেশকে অশান্ত করার। এদিকে খাগড়াছড়িতে দীঘিনালার লার্মা স্কয়ারে গেল বৃহস্পতিবার সংঘর্ষে ক্ষতিগ্রস্ত এলাকা শনিবার পরিদর্শন করেছেন তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম। সন্ধ্যায় খাগড়াছড়ি দীঘিনালা বাস স্ট্যান্ড এলাকায় ক্ষতিগ্রস্ত স্থানীয়দের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় বলেন, পাহাড়ে নানা ধরনের বৈষম্য রয়েছে, এখানে বসবাস করা জনগোষ্ঠীর নানা রকমের বঞ্চনা রয়েছে, সবার সহযোগিতা নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ করা আশা প্রকাশ করেন। বন্ধ করা হয়নি এবং বন্ধ করার প্রশ্নই আসে না। সেখানে বিচ্ছিন্নভাবে কয়েকটা জায়গায় কিছু সমস্যা হয়েছিল, সাময়িকভাবে কিছু জায়গায় কিছু বন্ধ ছিল, এবং সেটাকে খুবই ফুলিয়ে ফেপে বলা হচ্ছে যে ইন্টারনেট বন্ধ হয়েছিল। সেখানে যারা আছে জেলা প্রশাসক আছে, তাদের সাথেও আমি কথা বলেছি, এবং ওখানে ভুক্তভোগী কেউ থাকলে কোথাও যদি এই ধরনের ঘটনা ঘটে, আমরা বলবো যে আপনারা যথাযথ কর্তৃপক্ষের সাথে এটা যোগাযোগ করে জেনে নেবেন। দেশ একটা সংকটকালের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই জায়গায় আমাদের কিন্তু সবাইকে সতর্ক থাকতে হবে।
এবং বাংলাদেশকে অশান্ত করার পরিকল্পনা কিন্তু অনেকেরই রয়েছে। যে আমরা এখানে দেখছি নানাভাবে এখানে পরিস্থিতি সংকট করার চেষ্টা করা হচ্ছে, তবে বাংলাদেশের মানুষ সতর্ক আছে। পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সমাজের প্রতিটি জায়গায় ফ্যাসিজমের দোসররা রয়েছে, সেখানে রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। আর বিশিষ্টজনেরা বলেছেন, 15 বছর ধরে স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করা আমলাদের দিয়ে বিপ্লবী সরকার পরিচালনা করা সম্ভব নয়। মহিবুল্লাহ মুহিব জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর বীজ মিলনায়তনে আয়োজিত সেমিনারে গত 15 বছরে গণমাধ্যমের ভূমিকা, আওয়ামী সরকারের স্বৈরাচারী শাসন এবং খুন গুম নিয়ে আলোচনা হয়। এ সময় বক্তারা বলেন, ছাত্র জনতার আন্দোলনে পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিচার বাস্তবায়নে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করা জরুরি। পলিথিন সরাইতে সরকার আসে নাই। টেবিলের উপরে জগ থাকবে না প্লাস্টিকের মগ থাকবে, এটা কোনো বিবেচ্য বিষয় না। এটার জন্য এটা কোনো পরিবর্তন না। কোন পুলিশের জার্সি চেঞ্জ হবে না, পুলিশের লোগো চেঞ্জ হবে, স্টেডিয়ামের নাম পরিবর্তন হবে, এগুলি মুখ্য ব্যাপার না। মুখ্য ব্যাপার যেটা, সেই সংস্কারের এখন পর্যন্ত আমরা রোড ম্যাপ পাইনি, আমরা জানি না। আরম্ভ করছেন, তার উপরে ডিপেন্ড করবে কবে যাবে। তবে আমি মনে করি এমন মানুষ সরকারে থাকা উচিত যাদের সাথে মানুষের কানেক্টিভিটি আছে। এই কোটা সংস্কার যে একটা এক দফার আন্দোলনে পরিণত হলো, এর পেছনে কিন্তু 15 বছর 17 বছরের সংগ্রামটা আছে। বহু মানুষের বহু দিক থেকে সমালোচনা আছে। আমার মনে আছে ডক্টর বদিউল আলম মজুমদার 14 সালের ওই নির্বাচনের আগে বলেছিলেন যে আমাদের একটা নতুন সামাজিক চুক্তি লাগবে। যদি আমরা এই ধরনের নির্বাচনী ব্যবস্থার দিকে যাই, সমাজটা কিন্তু একটা নানা ধরনের এই পলিটিক্যাল সলিউশন না থাকলে উগ্রতার দিকে অগ্রসর হবে। এবং এই যে ডেমোক্রেসির জন্য বারবার বলতে থাকা রাজনৈতিক উত্তরণে আওয়ামী লীগকে স্টেক হোল্ডার হিসেবে আমরা আহ্বান জানিয়েছি, তারা ওই পথটা আসলে অনুসরণ করতে চান নাই। জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে আমরা যাতে অর্জন করি এবং অন্তর্বর্তী সরকার সেই কাজটা করে দেন। সময়ে এখনো মাত্র 40 দিন পার হয়েছে, তাদের কাজের পূর্ণ মূল্যায়ন করার সময় আসেনি। যারা সমালোচনা করছেন সেগুলোর মধ্যে অনেক ভ্যালিডিটি আছে, সমালোচনা আরো সামনে আসবে, কিন্তু আরেকটু এফেক্টিভ যে হতে হবে এই সরকারকে, এটা সম্ভবত একেবারে বটম লাইন সমর্থনের জায়গা থেকে কি বলে প্রত্যাশা। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দীর্ঘদিন ফ্যাসিজমের আবহে থাকতে থাকতে সবাই মুক্তভাবে ভাবতেও পারছে না। সমাজের প্রতিটা জায়গায় যখন ফ্যাসিজমের দোসররা একেবারে গ্রথিত অবস্থায় আছে, সেখানে ওভারনাইট সবকিছু টান দিয়ে চেঞ্জ করে দেওয়াটা সম্ভব না। দীর্ঘদিন ফ্যাসিজমের আবহে থেকে থেকে আমরা কি চিন্তা চেতনায় যথেষ্ট মুক্ত, স্বাধীন এবং সঠিক, এই জায়গাটাও কিন্তু একটা বড় চিন্তার ব্যাপার আছে। এখন অনেক প্রতিকূলতার সম্মুখীন হচ্ছি, বিভিন্নভাবে অনেক রকম অপপ্রচার, অনেক রকম অবিচার এর শিকার হচ্ছে। এখনো ওবায়দুল কাদের তো বলতো যে ওবায়দুল তো যে কোনো সময় পেলেই ওবায়দুল কাদের বলতো যে বিএনপি, ওই টিআইবিআর আমাদেরকে বলতো। আমরা যদি বিভক্তির রাজনীতি করি, আমরা ওই কে যেন একজন বলছিল, ওই যে রোমিও বলছিল, আমরা একে অপরকে একে ব্যবহার করে অন্যের বিরুদ্ধে আমরা টেনে নামানোর যে এই প্রচেষ্টার থেকে যদি উঠতে না পারি, তাহলে কিন্তু আমাদের এই সম্ভাবনাও কিন্তু বাস্তবায়ন পাইতে হবে না। আমরা সেখানে দেখছি অনেকে যারা বিগত সময়ের বেনিফিশিয়ারি ছিলেন, তারা গভর্নমেন্টের গুরুত্বপূর্ণ পার্ট হতে যাচ্ছেন। এটা কিন্তু একটা অশরী সংকেত। সুতরাং এই বিষয়ে গভর্নমেন্ট কিন্তু ভাবতে হবে। গভর্নমেন্টের সাথে যাদের অ্যাক্সেস আছে, আমি ইন্ডিভিজুয়ালি আমরা বলছি, এই গভর্নমেন্টকে একটা জাতীয় সরকারের রূপ দেন। আগামীতে আয়নাঘর আর কোনোদিন দেখতে হবে না উল্লেখ করে বক্তারা বলেন, সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে স্বপ্নগুলোকে ধারণ করে। সংস্কার প্রস্তাবনা আসা মাত্রই সংস্কার হয়ে যাবে, এটি মনে করার কোনো কারণ নেই বলেও মনে করেন বক্তারা। আমি টকশোতে যেতে পারছিলাম না, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। এবং মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ জানিয়েছেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে জরুরি ভিত্তিতে সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় স্থাপন করা হবে। বলেন, আইন ও নির্বাহী বিভাগের অধীনে থেকে বিচার বিভাগ কোনোভাবেই স্বাধীন হবে না। সেই সাথে বিচারকদের জবাবদিহি ও দুর্নীতি কঠোরভাবে দমন করার কথাও জানান তিনি। এদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, ঢালাওভাবে মামলা দিলে তা গ্রহণযোগ্য হবে না। বিচার বিভাগকে ব্যবহার করে কাউকে হয়রানি না করারও আহ্বান তার। বিস্তারিত জানাচ্ছেন ফররুখ বাবু। সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে প্রধান বিচারপতির অভিবাসন অনুষ্ঠানে যোগ দেন দেশের সকল পর্যায়ের বিচারকরা। অনুষ্ঠানের শুরুতে জুলাইয়ের শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপরেই বিচারকদের পক্ষ থেকে তাদের দাবি ও সমস্যার কথা তুলে ধরা হয়। পরিবর্তিত পরিস্থিতিতে দীর্ঘদিনের অসহায়ত্বের কথা তুলে ধরেন বিচারকরা। আমরা এমন এক বিচার ব্যবস্থার স্বপ্ন দেখি যেখানে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। বিচারের বাণী নিভৃতে কাঁদে, কিন্তু কেউ হয়তো জানে না যে শুধু বিচারের বাণী নয়, বরং বিচারকও অনেক সময় ঘটনার পরিপ্রেক্ষিতে নীরবে কাঁদে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, শুদ্ধি অভিযানের মাধ্যমে বিচার বিভাগ দুর্নীতিমুক্ত করা উচিত। বিগত 1.5 দশকের মতো সময়ে খুন, গুম, মামলা, হামলা, দমন, পীড়ন ও লুটপাটের মাধ্যমে নাগরিকদের ন্যূনতম মানবাধিকার কিংবা ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল। বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী 2009 সাল থেকে 2024 সালের 36 জুলাই পর্যন্ত 4000-এর বেশি মানুষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। 700-র বেশি মানুষ গুমের শিকার হয়েছে। 60 লক্ষাধিক মানুষ গায়েবী মামলার আসামি হয়েছিল। কথা বলার স্বাধীনতা, সভা সমাবেশের স্বাধীনতা এবং মৌলিক অধিকারসমূহ হরণের মাধ্যমে বিরোধী মত দমনের নিকৃষ্টতম ইতিহাস রচিত হয়েছিল। সেই দুঃসময়ে আমাদের বিচার বিভাগ ন্যায় বিচারের ঝান্ডা তুলে ধরতে ব্যর্থ হয়েছে। অনুষ্ঠানে বিচারকদের কাজ ও তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, উচ্চ আদালতের বিচারকদের নিয়োগ সহ সকল ক্ষেত্রে সংস্কার আনা হবে। বিগত ফ্যাসিস্ট সরকার গায়েবী মামলা এবং ঢালাও মামলার একটা কালচার শুরু করেছিল। আমরা সেটা থেকে বের হতে চাই। মানুষের মনে অনেক ক্ষোভ আছে, অনেক অসন্তোষ আছে। এই সমস্ত গায়েবী মামলা দেখার সংস্কৃতি, দেখার অভ্যস্ততা আছে। অনেকের বিরুদ্ধে ঢালাও মামলা হয়ে যাচ্ছে। আপনারা যারা নিম্ন আদালতের বিচারকরা আছেন, আমার যে আপনারা আইন ভালো জানেন, বিচারিক আইনগত প্রক্রিয়ার মধ্যে থেকে মানুষকে যতটা পারা যায় হয়রানি থেকে মুক্তিপণ দেন। নিজ বক্তব্যে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেন, বিগত বছরগুলোতে বিচার বিভাগে হস্তক্ষেপ করা হতো। বিচারকদের ওপর মানুষের আস্থা ফেরাতে নির্বাহী ও আইন বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার পাশাপাশি রাজনৈতিক বিবেচনায় বিচারক নিয়োগ বন্ধে আইন করার কথা জানান তিনি। বাংলাদেশের সংবিধানের 116 অনুচ্ছেদে অধস্তন আদালতের বিচারকগণ বিচার কার্য পালনের ক্ষেত্রে স্বাধীন থাকবেন মর্মে উল্লেখ রয়েছে। কিন্তু বিচারকদের প্রকৃত স্বাধীনতা ততদিন পর্যন্ত নিশ্চিত হবে না যতদিন না বিচার বিভাগে দীর্ঘদিন ধরে বিরাজমান দ্বৈত শাসন ব্যবস্থা অর্থাৎ সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের যৌথ এখতিয়ার সম্পূর্ণরূপে বিলোপ করে জরুরি ভিত্তিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে। বিচারকদের বাসস্থান, বাহন ও কর্মপরিবেশ সহ আলাদা বাজেটের দিকে সুনজর দেওয়ার কথাও জানান প্রধান বিচারপতি। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণে শনিবার সিরাজগঞ্জের বেলকুচি, চৌহালি ও এনাদপুর বিএনপির উদ্যোগে স্মরণ সভায় ভার্চুয়ালি বক্তব্যে তিনি একথা বলেন। তারেক রহমান আরও বলেন, শহীদদের আত্মত্যাগ যে সেদিনই সফল হবে যেদিন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, জাতির মুক্তির জন্য ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। দেশের রাজনৈতিক মুক্তির পাশাপাশি জনগণের অর্থনৈতিক মুক্তির পথও বের করতে হবে। প্রচণ্ড বৃষ্টির মধ্যেও বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী সভায় অংশ নেন। জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করারই হচ্ছে আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য, এবং সেজন্যই এত ত্যাগ, এত তিতিক্ষা, এত সংগ্রাম, এত আন্দোলন।
জাতিকে ঐক্যবদ্ধ করে যদি আমরা এগোতে পারি, অবশ্যই আমরা এই জাতির যেমন রাজনৈতিক মুক্তি যেমন অর্জন করতে সক্ষম হব, পাশাপাশি আমরা জাতির জন্য, দেশের মানুষের জন্য অর্থনৈতিক মুক্তি অর্জন করতে সক্ষম হব। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের যে আশা, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেটি আমরা পূরণ করতে সক্ষম হব। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর দেশের নানা ইস্যুতে যে অস্থিরতা তা বিচ্ছিন্ন ঘটনা নয়। পতিত সরকারের দোসররা এখনো প্রশাসনে রয়ে গেছে। নির্বাচনের দেরি গণতন্ত্রের জন্য হুমকি বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। রিপোর্ট করছেন সিকান্দার রহমান। চলমান নানা ইস্যুতে সাংবাদিকদের মুখোমুখি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সাংবাদিকদের তিনি জানান, সংস্কার চাপিয়ে দেয়া নয়, সবার কাছ থেকে মতামত নিয়ে এটা করা উচিত। এটা কি যারা বিপ্লব বলছেন, একটা প্রতি বিপ্লবের ঘটনা ঘটানো, আপনার যে সুফল আমরা অর্জন করেছি সুফলটাকে নস্যাৎ করা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা রাজনীতিকরণের প্রক্রিয়াকে শুরু করার চেষ্টা করা। অন্যদিকে আপনার শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশের থেকে যে সমস্ত কথা বলছেন, এটা কতটুকু সত্য মিথ্যা আমি জানি না, কিন্তু সেই কথাগুলো কিন্তু এখানে একটা বড় ইম্প্যাক্ট তৈরি করছে। তো সব মিলিয়ে বিষয়গুলো আপনার খুব কমফোর্টেবল না, একটু আপনার বেশ আনকমফোর্টেবল, এবং সেই বলা যায় যে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত আলোচনার আহ্বান জানান বিএনপি মহাসচিব। হত্যাকারীদের সরকারের বিভিন্ন স্তরে বসিয়ে রেখে ভালো কিছু সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। ফ্যাসিবাদী সরকারের যারা মূল দায়িত্বে ছিলেন, তারা তো ওই দায়িত্বে রয়ে গেছেন। এখন তাদের সকলকে ওখান থেকে সরিয়ে আপনার যারা এই পরিবর্তনের পক্ষে বা নিরপেক্ষ লোকজনকে সব জায়গায় বসানো সম্ভব হয়নি। এটা তাদেরও এই যে আপনার কিছুটা অজ্ঞতা আছে, এই বিষয়গুলোতে জানেন না তারা। আর যেহেতু পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে যোগাযোগ কম হচ্ছে, সেই ক্ষেত্রেও তাদের একটা গ্যাপ তৈরি হচ্ছে। ফলে এই জায়গায় একটা সমস্যা আছে। এই সমস্যাগুলো দিয়ে আপনি দেখবেন যে এই ঘটনার বিপ্লবের পর থেকেই যে কাণ্ডগুলো শুরু হয়েছে, এই ঘটনাগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিরাজনীতিকরণ প্রক্রিয়ার কোনো চেষ্টা দেশের জন্য মঙ্গল নয় বলেও হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব। রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হয়। সিকান্দার রহমান, বাংলা ভিশন, ঢাকা। শেখ হাসিনাকে দেশে ফিরে মামলা মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা জামায়াত আয়োজিত রোকন সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান। স্মরণ করিয়ে দেন, এতদিন তিনিই বলেছেন দেশের বিচার বিভাগ স্বাধীন। আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এর মাধ্যমে আইন নিজের হাতে তুলে না নেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু আইনি প্রক্রিয়ার মাধ্যমে সুনির্দিষ্টভাবে জামায়াতের যারা ক্ষতি করেছে তাদের শাস্তির আওতায় আনা হবে। রাজনীতি করার পরে আপনাকে পালানোর রাস্তা খুঁজতে হয়, কলা পাতার উপর সীমান্তে গিয়ে ঘুমাতে হবে। এই রাজনীতি কেন করতে হবে বলেন তো দেখি? কেন মাছের পোনার মতো এক খাল থেকে আরেক খালে যাওয়ার জন্য বিভিন্ন জালে ধরা পড়তে হয়? এ রাজনীতি কেন করবে? এমন রাজনীতি করুন, মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, দিন শেষে আপনি যেন সম্মানের সাথে দাঁড়ায় থাকতে পারেন, এমন রাজনীতিটাই করা উচিত ছিল। এখন সীমান্তের ওপারে গিয়ে সত্য না মিথ্যা বলতে পারবো না, কেউ কেউ বলছেন যে আমি টুস করে ঢুকে পড়বো, তা আপনি গেলেন কেন? সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ভারতের সাথে টানাপোড়েন হচ্ছে না ইউনূস মোদি বৈঠক, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। গার্মেন্টস অস্থিরতার পেছনে দিল্লির ইন্ধন, অভিযোগ শ্রম সচিবের। পাহাড়ি জনপদে অশান্তির পেছনে বিদেশি ষড়যন্ত্র, বললেন উপদেষ্টারা। কমে আসছে খাগড়াছড়ি রাঙামাটির উত্তেজনাকর পরিস্থিতি। নির্বাহী বিভাগের অধীনে বিচার বিভাগ স্বাধীন হবে না, উপলব্ধি প্রধান বিচারপতির। হয়রানিমূলক মামলা বন্ধের আহ্বান আইন উপদেষ্টার। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই সফল হবে শহীদদের আত্মত্যাগ, বলেছেন তারেক রহমান। নির্বাচনে দেরি গণতন্ত্রের জন্য হুমকি, মন্তব্য মির্জা ফখরুলের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল।
এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজ। সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। সঙ্গে থাকার